প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সালটি ছিল 2014। আমার বয়স তখন খুব অল্প ছিল। প্রতি রাতে আমি আমার দাদিমার কাছেই ঘুমাতাম। আমি আর দাদিমা যে রুমে থাকতাম তার পাশের রুমেই আমার দাদাভাই থাকতো। আমার ভূতের গল্প শুনতে অনেক ভালো লাগতো, তাই আমি একদিন রাতে দাদিমার কাছে ভূতের গল্প শোনার বায়না ধরলাম। সেদিন রাতে বাহিরে খুব জোরে হাওয়া বইছিল। আমি আর দাদিমা ড্রয়িং রুমে বসেছিলাম। দাদি গল্প শুরু করার আগে হঠাৎ খুব জোরের সাথে ঝড় বৃষ্টি শুরু হলো, আর সাথে সাথে বাসার বিদ্যুৎ চলে গেল। আমি কিছুটা ভয় পেলাম। দাদিমা বলল, তুই বরং বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি হারিকেন জ্বালিয়ে নিয়ে আসি। এই বলে দাদিমা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি অন্ধকারের মধ্যে কোনো মতে বিছানার সামনে যেয়ে উপস্থিত হলাম। আবছা আলোতে দেখলাম কেউ একজন দাদিমার জায়গায় শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো হারিকেনের তেল নেই দেখে দাদিমা আমার আগেই রুমে এসে শুয়ে পড়েছে। এদিকে তখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই কোনো কথা না বলে আমি দাদিমার পাশে শুয়ে পড়লাম। হঠাৎ আমার হাত দাদিমার শরীরে ঠেকতেই চমকে উঠলাম। দাদিমার শরীর প্রচণ্ড ঠান্ডা। বাহিরে তখনও বেশ জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল, আর আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। তাই আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। হঠাৎ গভীর রাতে আম্মুর চিৎকারে আমার ঘুম ভাঙল। আমি দ্রুত বিছানায় উঠে বসলাম। তখনও বাসায় বিদ্যুৎ আসেনি। লক্ষ্য করলাম দাদিমা পাশেই ঘুমাচ্ছে। বৃদ্ধা মানুষটিকে আর ডাকলাম না। অন্ধকারের মধ্যে খুব আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরের কাছে আসতেই বাতি জ্বলে উঠল। বিদ্যুৎ চলে এসেছে। কিন্তু এ কি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দাদিমা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, আর আম্মু তার মুখে পানি ছিটা দিচ্ছে। পাশেই হারিকেন সমেত গ্লাস ভেঙে পড়ে আছে। ততক্ষণে আব্বু আর দাদা ভাইও চলে এসেছেন। আমি আব্বুকে বললাম, আব্বু, কিছুক্ষণ আগে আমি যখন আম্মুর চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসলাম, তখনও দেখলাম দাদিমা বিছানায় ঘুমাচ্ছিলেন। তাহলে দাদিমা এখানে আসলেন কিভাবে? এমন সময় দাদিমার জ্ঞান ফিরল। আম্মু দাদিমাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি এখানে কেন? রাতে কিছু হয়েছিল কি? বৌমা, আমাকে একটু আমার ঘরে দিয়ে আসো। ঘরে এসেই দেখলাম বিছানাতে দাদিমার জায়গায় কেউ শুয়ে নেই। আব্বু বলল, ঐশী, তুমি ভুল দেখেছ। বিছানাতে কেউ নেই। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি আর কথা না বলে বিছানায় দাদিমার পাশেই শুয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। সকালে সবার সাথে নাস্তা করার সময় আমি দাদিমাকে জিজ্ঞেস করলাম, দাদিমা, গতকাল রাতে কি হয়েছিল? তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে? তখনই দাদা ভাই পাশ থেকে বলে উঠল, আরে, মনে হয় অন্ধকারে কিছুতে মাথায় আঘাত লেগে পড়ে গিয়েছিল। দাদিমা যেন দাদার কথায় সম্মতি দিয়ে বললেন, গতকাল রাতে যখন হারিকেন জ্বালাতে গিয়েছিলাম, ঠিক তখনই হঠাৎ রান্নাঘরের দরজার সাথে মাথায় আঘাত লাগে এবং হাত থেকে হারিকেনটা ছিটকে পড়ে যায়। বোধহয় তখনই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেদিন সারা বেলা বৃষ্টি হলো,
আর সেই সাথে গুড়গুড় মেঘের আওয়াজ। মেঘের কারণে দিনের বেলাতেও মনে হচ্ছিল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সেদিন রাতেও আমি দাদিমার ঘরে ঘুমাতে গেলাম। দেখলাম দাদিমা আগেই ঘুমিয়ে পড়েছে। আস্তে করে আমি তার পাশে যেয়ে শুয়ে পড়লাম। তখনও আকাশে মেঘের গর্জন শব্দ, বৃষ্টি হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। হঠাৎ মাঝরাতে কারো ঘুমগানির শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি দাদিমা ঘুমন্ত অবস্থাতেই এক অস্বাভাবিক শব্দে কান্না করছেন। কান্নার আওয়াজ এতটা ভয়ঙ্কর ছিল যে আমি অত্যন্ত ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। দাদা ভাই পাশের রুম থেকে বললেন, তোর দাদিকে স্পর্শ কর, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি আসছি এখনই। সাথে সাথে আমি দাদিমাকে স্পর্শ করলাম। কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। আর সেই সাথে দাদিমা ঘুম থেকে উঠে বসলেন। তার চোখ দুটি অস্বাভাবিক লাল হয়েছিল। তিনি আমার দিকে তাকিয়ে হঠাৎ আমার গলা চেপে ধরলেন এবং আমাকে এক ধাক্কায় বিছানা থেকে ফেলে দিলেন। আমি আবারও চিৎকার করে উঠলাম। এমন সময় আমার মা এসে দাদিমার শরীরে পবিত্র জমজম কূপের পানি ছিটিয়ে দিলেন। সাথে সাথে দাদিমা নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে পড়লেন। সেদিন রাতে আমি আম্মু আব্বুর কাছে গিয়ে ঘুমালাম। পরের দিন রাতে আমি আম্মুকে বললাম, আমি আর দাদিমার কাছে ঘুমাবো না, আমার ভয় করছে। আর কিছু হবে না, তুমি দাদিমার কাছে ঘুমাতে যাও, না হলে তোমার দাদিমা মনে কষ্ট পাবেন। তখন আমি সাহস করে আবারও দাদিমার কাছে ঘুমাতে গেলাম। দাদিমা আমাকে জিজ্ঞেস করলেন, আজ ভূতের গল্প শুনবি? না দাদিমা, আজ খুব ঘুম পেয়েছে, অন্য কোনো দিন শুনবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আমি ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। আমি চোখ বন্ধ করে বিছানা শুয়ে থাকলাম। কিছুক্ষণ পরে কারোর হেঁটে যাওয়ার শব্দে আমি চোখ খুললাম। দেখলাম দাদিমা ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। দ্রুত আমি তাকে অনুসরণ করলাম। দেখলাম তিনি সোজা পেছনের দরজা দিয়ে বাসার পেছনের জঙ্গলে চলে গেলেন। আমি আর সাহস পেলাম না তার পিছু পিছু জঙ্গলে যাওয়ার, তাই আমি দ্রুত বিছানায় এসে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দাদিমা আমার পাশে শুয়ে আছে। আমি তার কাছে জিজ্ঞেস করলাম গতকাল রাতে সে কোথায় গিয়েছিল। কি রাতে আমি আবার কোথায় যাব? কাল সারা রাত তো আমি তোমার পাশেই ঘুমিয়েছিলাম। ওই দিন সন্ধ্যাবেলা থেকে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হলো, আর সেই সাথে বিদ্যুৎও চলে যায়। দ্রুত বিছানা যেয়ে আমি দাদিমার পাশে ঘুমিয়ে গিয়েছিলাম। মাঝরাতে হঠাৎ কার যেন ফিসফিস শব্দে ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সাদা কাপড় পরা একজন লম্বা মহিলা, জঙ্গলি জানোয়ারের মতো চেহারা। মহিলাটি আমার দাদিমার সামনে থেকে ফিসফিস করে কথা বলছিল, আর তার ধারালো নখ দিয়ে দাদিমার শরীরে আঁচড় কাটছিল। এই দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। চোখ খুলতে দেখি দাদিমার সামনে মহিলাটি আর নেই। দাদির হাত দিয়ে কেবল রক্ত গড়িয়ে পড়ছে, আর মুখ থেকে বেরিয়ে আসছে ওই রাতে শোনা সেই অদ্ভুত কান্নার আওয়াজ। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম এত সময় স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই কান্নার শব্দ এখনো শুনতে পাচ্ছিলাম। দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালাম। দেখলাম দাদিমা সেই আগের রাতের মতো ঘুমন্ত অবস্থায় কান্না করছেন, তবে এবার তার শরীরে হাত দেওয়ার সাহস হলো না। আমি দৌড়ে গিয়ে সবাইকে ডেকে আনলাম। আবারও দাদিমার গায়ে জমজম কূপের পানি ছিটানো হলো এবং দাদিমা কান্নার আওয়াজ থেমে গেল। পরের দিন আমি আমার বাবা মাকে আমার স্বপ্নের ব্যাপারে
সব কিছু বললাম। সেদিনই বাবা একজন বড় হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসলেন। আমি তার কাছে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। আপনাদের বাড়ির উপর কিছু জঙ্গলি জানোয়ারের অতৃপ্ত আত্মার ছায়া আছে। হতে পারে কোনো সময়ে এই বাড়ির কোথাও কিছু জঙ্গলি জানোয়ারের উপর অত্যাচার করে তাদের হত্যা করা হয়েছিল। তিনি তখন দোয়া দুরুদ পড়ে আমাদের বাড়ির চারপাশ বাঁধিয়ে দিলেন। তিনি আমাকে আর দিদিমাকে দুটি তাবিজ দিয়েছিলেন। আর এরপর থেকে আমাদের বাসায় আর অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আজকের এই সত্য ভৌতিক ঘটনাটি পাঠিয়েছিল বাংলাদেশের বরিশাল জেলা থেকে ফারিহা ঐশী।